হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলেজ কথা। সো আজকে আমাদের বিটেকের পিওয়াইকিউগুলো করানোর কথা ছিল। সো সেই মতোই আমরা আজকে কি করবো না, বিটেকের পিওয়াইকিউগুলো সলভ করবো। ঠিক আছে, আমরা আজকে 2021 সালের বিটেকের পিওয়াইকিউগুলো সলভ করবো। প্রথম কোশ্চেনে কি আছে? প্রথম কোশ্চেন আছে, ফর হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস দ্য থার্মাল কন্ডাকশন ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, কম্বানশন, কম্বানশন, তারপর কি লেখা আছে? রেডিয়েশন, কনভেকশন আর কন্ডাকশন। ঠিক আছে, এর সঠিক উত্তর কি হবে? না, এর সঠিক উত্তর হবে, দেখো, কন্ডাকশনে কি হয়? কন্ডাকশনে হয়, কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন। কন্ডাকশনের ক্ষেত্রে কি হয় না, কন্ডাকশনের ক্ষেত্রে আমার কাছে হয় যখন আমরা কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন করে, সেটাকে বলে কন্ডাকশন। ঠিক আছে, হ্যাঁ। আর কনভেকশন মানে কি? কনভেকশন হচ্ছে পরিচলন, যেটা তরল ও গ্যাসের মধ্যে যেখানে হয়, তরল ও গ্যাসের মধ্যে যেটা হয় সেটাকে বলে কনভেকশন। সেটা বলে কি? সেটা বলে পরিচলন। আর রেডিয়েশন মানে কি? সেখানে কোনো মাধ্যমই হয় না, সেখানে কোনো মাধ্যম হয় না। আর কম্বাসশন যেটা লেখা আছে, কম্বাসশন সেটা কি? সেটা হলো জ্বালানি, জ্বালানি পোড়ার রাসায়নিক বিক্রিয়া। এতে কি? এতে তাপের কি হয় না, তাপ পরিবহনের পদ্ধতি নয়, এটা কোনো তাপ পরিবহনের পদ্ধতি নয়। ঠিক আছে, তো তারপর কি বলেছে? এখন বলেছে ফর হুইচ ফলোয়িং প্রসেস দ্য থার্মাল কন্ডাকশন ইজ ম্যাক্সিমাম। থার্মাল কন্ডাকশন ম্যাক্সিমামটা কার জন্য হয়? তার সঠিক উত্তর কি হবে? তার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কন্ডাকশনের জন্য। কন্ডাকশন হচ্ছে কঠিন পরিবাহী তাপ পরিবাহিতের জন্য। কঠিন পরিবাহিতের তাপ কি করে? তাপ দ্রুত পাস করে। ঠিক আছে, এটা কোথায় ছিল? এটা আমাদের ব্যাচে আমরা এই ক্লাসগুলো খুব ভালোভাবে করিয়েছিলাম। আমাদের ব্যাচে আমরা এই ক্লাসগুলো খুব ভালোভাবে, থার্মাল ফিজিক্স বলো এবং থার্মাল ফিজিক্সের চ্যাপ্টার বলো, আর ওই থার্মোডাইনামিক্স বলো, ভেক্টর, এগুলো আমরা খুব ভালোভাবে করিয়েছি। তো সেখান থেকে এই প্রশ্নটা। সো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার 2 বলেছে, এ বডি অফ মাস 10 কেজি ট্রাভেলিং উইথ ইউনিফর্ম স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড, ইটস কাইনেটিক এনার্জি ইজ। মানে একটা বডি যার মাস বলেছে 10 কেজি, ট্রাভেল করছে কততে, কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? ওই বলে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড নিয়ে। তাহলে কাইনেটিক এনার্জিটা বার করতে বলেছে, একদম বাচ্চাদের অঙ্ক। তাহলে কাইনেটিক এনার্জিটা বার করতে বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি করে বার করব? কাইনেটিক এনার্জি বার করার, কাইনেটিক এনার্জি কি করে তাহলে বার করে বলো? কাইনেটিক এনার্জি বার করার সূত্র কি? দেখো, বস্তুর ভরটা, কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে, বস্তুর ভরটা এমটা বলা আছে কত? এমটা বলা আছে 10 কেজি। ভালো কথা, 10 কেজি। ঠিক আছে, বস্তুর বেগ, ভেলোসিটিটা কত বলা আছে? ভেলোসিটিটা বলা আছে 5 মিটার পার সেকেন্ড। ভালো কথা। এবার বলেছে কাইনেটিক এনার্জিটা কি হবে? তাহলে কাইনেটিক এনার্জি তো সহজ, কাইনেটিক এনার্জি সমান কি জানি আমি? হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জির মান বসালাম হাফ, এম এর মান কত বসাবো বলো? এম এর মান বসাবো 10, আর ভি এর মান কত আছে? 5, তার স্কোয়ার। তাহলে এই দিয়ে এটাকে কাটলে কত আসবে? 5। আর 5 এর স্কোয়ার মানে 25 ইন্টু 5। 25 ইন্টু 5 মানে কত বলো? 25 ইন্টু 5 মানে 125 জুল। 125 জুল, তাই তো? 125 জুল সঠিক উত্তর। কত আছে দেখো তো? 125 জুল। অপশন নাম্বার বি হচ্ছে তাহলে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে, পৃথিবীর অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের কারণে বলের রেখাগুলি ড্যাশ, বলের রেখাগুলো কি হবে? ঠিক আছে, পৃথিবীর অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের কারণে বলের যে রেখাগুলি, বলের যে মানে ম্যাগনেটিক ফিল্ডের যে রেখাগুলো হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো, সেগুলো কিরকম হবে? তো দেখো কি তাহলে, পৃথিবী, তার মানে বুঝো প্রথমে কি বলেছে? পৃথিবীর অনুভূমিক চৌম্বকীয় ক্ষেত্রের কারণে বলের রেখাগুলো কি হবে? দেখো, পৃথিবী ছোট্ট একটি অঞ্চলে অনুভূমিক চৌম্বক ক্ষেত্রে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ধরা হচ্ছে, কারণ পৃথিবীর একটা ছোট্ট অঞ্চলকে আমরা কি ধরি? ছোট্ট অঞ্চলের অনুভূমিক চৌম্বক ক্ষেত্রকে আমরা কি? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ধরি। পৃথিবীর একটা ছোট্ট অঞ্চলে অনুভূমিক চৌম্বক ক্ষেত্রকে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ধরি। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো সব দিকে সমান পাস করছে, মানে একটা হোমোজিনিয়াস একটা লাইন, মানে হোমোজিনিয়াস হচ্ছে সেখানে। ঠিক আছে, সব দিক দিয়ে সমান যাচ্ছে। এবার বলেছে এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের, আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্যটা কি হয়? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্যকে যখন বলেছে পৃথিবীর অনুভূমিক বলেছে, হ্যাঁ, তো পৃথিবীর অনুভূমিকে কি হয়? পৃথিবীর অনুভূমিকের চৌম্বক ক্ষেত্রকে আমরা কি ধরি? পৃথিবীর অনুভূমিকের চৌম্বক ক্ষেত্রকে আমরা ইউনিফর্ম ধরে নিই। ঠিক আছে, কোশ্চিন নাম্বার 3, পৃথিবীর যে আর্থের যে অনুভূমিকে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কি ধরি? আমরা ইউনিফর্ম ধরি। ইউনিফর্ম মানে সব দিকে সমান। ঠিক আছে, তার সব দিকে সমান, সেই আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ধরে নিই। তাহলে এই যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্য কি? এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের প্রথম ক্যারেক্টার হতে হবে কি? ইউনিফর্ম ম্যাগনেটিক
ফিল্ডের ক্ষেত্রে বল রেখাগুলো সমান্তরাল হবে, বল রেখাগুলো সমান্তরাল হবে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্য, বল রেখাগুলো সমান্তরাল হবে, আর কি হবে, আর সোজা হবে, আর সোজা হবে, সোজা মানে স্ট্রেট হবে, ঠিক আছে, স্ট্রেট হবে আর সমান্তরাল হবে, ঠিক আছে। স্ট্রেট আর সমান্তরাল কি অপশনে আছে কোথাও, দেখো তো। স্ট্রেট আর সমান্তরাল, স্ট্রেট এন্ড এই প্যারালাল এন্ড স্ট্রেট, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। চলো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4টা কি বলেছে, কোশ্চেন নাম্বার 4টা বলেছে 0.1 সেকেন্ডে একটি কুণ্ডলীর মধ্যে কারেন্ট হচ্ছে 5 এম্পিয়ার। 0.1 সেকেন্ডে একটি কুণ্ডলীর মধ্যে কারেন্ট 5 এম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে 2 এম্পিয়ার গড় 50 ভোল্ট ভোল্টেজ উৎপাদিত হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত, কুণ্ডলীর সাবেশাঙ্ক বা ইন্ডাকটেন্সটা মনে বার করতে বলেছে। হ্যাঁ, কুণ্ডলীর সাবেশাঙ্ক মানে ইন্ডাকটেন্সটা বার করতে বলেছে, এল এর মানটা বার করতে বলেছে। কিরকম করব, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, তাহলে কি কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে ই দেওয়া আছে কত, ই দেওয়া আছে 50 ভোল্ট, তারপর কি দেওয়া আছে ডেল্টা আই, কারেন্টটা দেওয়া আছে, কারেন্টটা কত ডেল্টা আই দেওয়া আছে, কিন্তু আই আই তো দেওয়া আছে, কত থেকে কত গেছে, আমি ডেল্টা আইটা I2 মাইনাস I1 করে দেবো, এখানে ডিরেক্ট করে দেবো অঙ্কটা, ঠিক আছে। এখানে কত বলেছে দেখো, কারেন্টটা 5 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার গড়ে পরিবর্তন হচ্ছে, 5 থেকে 2, তাহলে ডেল্টা 2 হচ্ছে কত, ডেল্টা 2 হচ্ছে 2 এম্পিয়ার, আর ডেল্টা 1 হচ্ছে কত, ডেল্টা 1 হচ্ছে 5 এম্পিয়ার, তাহলে ডেল্টা 2 হচ্ছে 5 এম্পিয়ার, ডেল্টা 1 হচ্ছে 2 এম্পিয়ার, তাহলে ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1 করলে কত পাচ্ছি, আমি ডেল্টা টিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ডেল্টা টিটা আমি পেয়ে যাচ্ছি, এসব ডেল্টা টি বলছি, ডেল্টা আইটা পেয়ে যাচ্ছি। তাহলে ডেল্টা আই এর মানটা কত হচ্ছে, ডেল্টা আই হচ্ছে 5 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 3 এম্পিয়ার, এটা পেয়ে গেলাম কত, ডেল্টা আই। আর ডেল্টা টি এর মানটা কত, ডেল্টা টি এর মানটা দেওয়া আছে 0.1 সেকেন্ড। বেশ, এবার আমাকে কি বার করতে বলেছে, এবার আমাকে বলছে সাবেশাঙ্ক বা ইন্ডাকটেন্স বার করতে বলেছে। তাহলে ইন্ডাকটেন্সের ফর্মুলা কি হয়, ইন্ডাকটেন্সের ফর্মুলা হয় ই ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, ই ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, তাহলে এল ইজ ইকুয়াল টু কি হবে, এল ইজ ইকুয়াল টু ই, এল ইজ ইকুয়াল টু ই ডিটি বাই ডিআই, ডিটি বাই ডিআই, ঠিক আছে, ডিআই মানে ডেল্টা আই, বা এটাকে আমি যদি ভালোভাবে লিখতে যাই ইকুয়েশনের সঙ্গে, তাহলে লিখবো এল ইজ ইকুয়াল টু ই ডেল্টা টি বাই ডেল্টা আই, ঠিক আছে। তাহলে এল ইজ ইকুয়াল টু ই এর মানটা কত আছে 50, তাই তো, ইন্টু 0.5 বাই ডেল্টা টি বাই ডেল্টা আই হবে এটা, সরি আই, তাহলে ডেল্টা আই কত, ডেল্টা আই হচ্ছে 3, এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কত পাবে, ক্যালকুলেশন করলে তুমি পাবে যেটা, সেটা হচ্ছে 1.67 হেনরি, এটা কি, এল এর মান, এটা হচ্ছে সাবেশাঙ্ক বা ইন্ডাক্টেন্স, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 চলে গেল, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5টা কি বলেছে দেখো তো, কোশ্চেন নাম্বার 5টা বলেছে a wire of resistance 3 ohm is cut into 3 pieces which are then joined from a triangle, ঠিক আছে, the equivalent resistance between any corners of the triangle is, তার মানে কি বলেছে, 3 ওহম রোধের একটি তারকে 3টি টুকরো করে ত্রিভুজ গঠন করা হলো, ত্রিভুজের যে কোনো কোণগুলির মধ্যে তুল্য রোধ কত হবে, ত্রিভুজের যে কোনো কোণগুলির মধ্যে তুল্য রোধটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে পুরো রোধটা আমার কত বলেছে বলো তো, পুরো রোধ ফুল রোধটা, এটা কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 5, আমার যে ফুল যেটা রোধ, ফুল রোধটা বলেছে 3 ওহম, ঠিক আছে, এটাকে 3 টুকরো করেছে, 3 টুকরো, এটাকে 3 টুকরো করা মানে এটাকে আবার 3 দিয়ে ভাগ করা, মানে প্রত্যেকটা রোধের মান কত বার হচ্ছে, প্রতিটা রোধের মান বার হচ্ছে 1 ওহম, প্রতিটা রোধের মান বার হচ্ছে এই 1 ওহম, তাহলে 1 ওহম করে কি করেছে, একটা ত্রিভুজকে এটা ত্রিভুজ বানিয়ে ফেলেছে 1 ওহম 1 ওহম, তাহলে এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 ওহম, 3 ওহম বানিয়ে ফেলেছে। এবার যে ত্রিভুজের দুই কোণার মধ্যে দুটি পথ থাকবে, ঠিক আছে, ত্রিভুজের দুই কোণের মধ্যে দুটি পথ থাকবে, তাহলে ত্রিভুজের যে দুইটা যে কোণ, এই দুইটা এবার এবার কি হবে, তাহলে তারপর কি বলেছে, তারপর কোশ্চেনে কি চেয়েছে বলো, তাহলে ত্রিভুজ বানিয়ে ফেললো, ত্রিভুজের যে কোনো কোণগুলির মধ্যে তুল্য রোধ কত হবে, ত্রিভুজের যে কোনো কোণগুলির মধ্যে তুল্য রোধ কত হবে এটা বার করতে হবে।
এবার যদি আমি এই পথটাকে কনসিডার করি, আমি যদি এই পয়েন্টে কনসিডার করি, দেখো তো এই পয়েন্টে একটা রোধ আসছে এদিকে 1 ওহমের, একটা রোধ আসছে এদিকে 1 ওহমের, তাই তো? মানে এই দুটো কি, এই দুটো একে অপরের সঙ্গে প্যারালালে আছে, এই দুটো কি আছে, একে অপরের সঙ্গে প্যারালাল আছে, প্যারালাল 1 ওহম আর 1 ওহম এই দুটো একে অপরের সঙ্গে প্যারালাল আছে। এই দুটো একে অপরের সঙ্গে প্যারালাল আছে, তো আমি প্যারালালের ফর্মুলা লাগিয়ে দেবো। প্যারালালের ফর্মুলা তুল্য রোধ বার করতে বলেছে তো দুটো পয়েন্টের মধ্যে, তাহলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট লাগিয়ে দেবো প্যারালালের ফর্মুলা। যেহেতু 1 আর 1 দুইটা ওহম আছে, দুটো ওহম সেম, তাহলে আমি কি ফর্মুলা লাগাবো? দুটো ওহমের জন্য ফর্মুলা কি হয়, শর্টকাট কি হয়, 1 দুটো রোধের গুণফল, দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল। এটাও তো 1 ওহম, তাই না? দাঁড়াও, কোশ্চেনটা আমরা একটু ভুল করছি বুঝতে মনে হয়। তো যাই হোক, ত্রিভুজটা আমরা প্রথমে বানাই কোশ্চেনটাতে। ত্রিভুজটা প্রথমে বানাই, তাহলে এটা কত যা আছে তাই 1 ওহম 1 ওহম করে আছে, এটা 1 ওহম 1 ওহম আর 1 ওহম, ঠিক আছে, 3 ওহম গেল। ত্রিভুজের ত্রিভুজ, দাঁড়াও কোশ্চেনটা একবার পড়ি তো ভালো করে। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলে যে 3 ওহম রোধের একটি তারকে 3 টুকরো করে ত্রিভুজ গঠন করা হলো, ত্রিভুজের যে কোনো কোণগুলির মধ্যে তুল্য রোধ করতে হবে। আচ্ছা, ত্রিভুজের যে কোনো কোণগুলোর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। যে কোনো কোণ বলতে আমি লেটস এই কোণটা কনসিডার করলাম, এই কোণের মধ্যে তুল্য রোধ, তাহলে এই কোণ দিয়ে একটা রোধ যাচ্ছে এইভাবে, গিয়ে একটা ঢুকছে কি, একটা রোধ যাচ্ছে এইভাবে, ঠিক আছে, আর একটা আসছে, মানে এটাই আবার এইভাবে আসছে, আর একটা আসছে এইভাবে, এই তুল্য রোধটা বার করতে বলেছে আমাকে। তার মানে দেখো এখানে আছে কত, এখানে আছে 1 ওহম, এখানে আছে কত 1 ওহম, আর এখানেও আছে আবার কি, এখানেও আছে আবার 1 ওহম, তাই তো? এবার যদি আমি ত্রিভুজটাকে খুলে দিই, যদি আমি এই ত্রিভুজটাকে খুলে দিই, এখানেও আছে 1 ওহম, এখানেও আছে 1 ওহম, যদি আমি এই ত্রিভুজটাকে খুলে দিই তাহলে কি পাবো, যেই লাইনটা, এই লাইনটা যেটা আছে, এই লাইনটাকে যদি আমি খুলে দিই, তাহলে এই লাইনটাকে আমি আবার এই লাইনটাকে যদি আমি খুলে দেওয়ার চেষ্টা করি, তাহলে এটাকে তো আমি এইভাবে করতে পারবো, তাই না? এটাকে আমি ঠিক এইভাবে করতে পারবো। দাঁড়াও এটাকে ভালো করে বুঝাচ্ছি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট না, একটু কনসেপচুয়াল অঙ্ক। আমার প্রথমে একটু বুঝতে ভুল হয়েছিল অঙ্কটা। দেখো, আমি জাস্ট এই লাইনটাকে একটু, আমাকে তুল্য রোধ বার করতে বলেছে, টোটাল ত্রিভুজের তিনখানা রোধের মধ্যে তুল্য রোধটা বার করতে বলেছে আমাকে। তাহলে আমি এই লাইনটা, তাহলে এই যে ত্রিভুজের এখানে কত আছে, এখানে ছিল 1 ওহম, ভালো কথা, তারপর এখান থেকে এখান যেটা এসছে এটা ছিল 1 ওহম, আমি এটাকে এবার খুলে দেবো, খুলে এটাকে লম্বা করে দেবো, তার মানে এটা এরকম থেকে আমি আবার কেমন করে দেবো বলো, এটা এরকম ছিল তো, এরকম আবার আমি এরকম করে দেবো। মানে মোট কথা হচ্ছে আমি যেটা করতে চাইছি, সেটা আমি কি, সেটা আমি একটা স্ট্রেট লাইন করে দেবো। প্রথম যেটা ইয়ে আছে সেটাকে আমি কি করবো, সেটাকে আমি স্ট্রেট লাইন করে দেবো, সেটা এইভাবে গিয়ে আবার কিরকম আসবে বলো, এইভাবে গিয়ে আবার এইভাবে চলে আসবে স্ট্রেট লাইন। এটাকে জাস্ট ধরে, এই পয়েন্টটাকে ধরে এখানে টেনে, এই পয়েন্টটাকে ধরে টেনে আমি এদিকে এটাকে লম্বা করে দিলাম এইভাবে, ঠিক আছে? তাহলে এখানে ছিল আমার 1 ওহম, এখানেও আবার হয়ে গেল আমার 1 ওহম, এই দুটার জন্য বার করলাম, এই দুটো, এটা আর এটা, এই দুটোর জন্য বার করলাম 1 ওহম 1 ওহম। তাহলে এই দুটো কিসে আছে, এই দুটো শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীর ফর্মুলা কি হয়, R1 প্লাস R2, R1 প্লাস R2, তাহলে টোটাল কত হয়ে গেল বলো, R1 প্লাস R2, 1 প্লাস 1 দ্যাট ইকুয়াল টু 2 ওহম, এটা হয়ে গেল 2 ওহম। তারপর নিচের যেটা পড়ে থাকছে, এই যে নিচেরটা, এই 1 ওহমটা, এই 1 ওহমের সঙ্গে এখানকার যে 2 ওহমটা, এটা কি, এটা আবার প্যারালালে আছে দেখো, কারণ এটা তো আমি খুলে দিলাম, এটা খুলে দিয়ে আমার এরকম একটা লাইন নিয়ে নিল, আর নিচের যেটা ছিল, নিচে আমার এই পয়েন্ট থেকে কানেক্ট করে যেটা ছিল, সেটা তো আবার এরকম থেকে গেছে। তাহলে এখানে আমার পেয়ে গেছি আমি 2 ওহম, আর এখানে এবার পেয়ে গেলাম কত, এখানে আমার যা ছিল তা সেটা ছিল 1 ওহম, তাহলে এই দুটো আবার প্যারালাল। তাহলে প্যারালালের ফর্মুলা যদি আমি লাগে, তাহলে যদি আমি তুল্য রোধটা পাবো, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি পাবো, এবার আমি পাবো তুল্য রোধটা, ঠিক আছে? তুল্য রোধ কত, একটা 1 আর 2 এর জন্য, এই দুটার জন্য তুল্য রোধটা বার করবো, 2 আর 1 এর জন্য। তাহলে 2 আর 1 এর জন্য তুল্য রোধ বার করলে কি করব, 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 করে দেবো, তাই তো? তাহলে কত হচ্ছে, 1 ইন্টু 2 প্লাস 1 প্লাস 2 যদি করে দিই, তাহলে কত হচ্ছে বলো তো, তাহলে 2 আর 1 এ কত, 2 ইন্টু 1 2/3, তাই তো? 2/3, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2/3, তাহলে আর ইকুইভ্যালেন্ট এই রোধটা কতবার হলো, তুল্য রোধটা 2/3 ওহম। 2/3 ওহম কি অপশনে আছে দেখি তো, 2/3 ওহম, 2/3, 2/3, অপশন এ হচ্ছে সঠিক উত্তর তাহলে, ঠিক আছে? অঙ্কটা একটু কনসেপচুয়াল ছিল, আমি একটু প্রথমে বুঝতে ভুল করেছিলাম। যাই হোক, খুব ইজি একখানা অঙ্ক, ত্রিভুজ ত্রিভুজ গঠন করেছে, ত্রিভুজের এই একটা থেকে বার করবে, এটা হয়ে যাবে শ্রেণীতে, আর এটার জন্য সমান্তরালে, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি করেছে বলো, কোয়েশ্চেন নাম্বার 5 হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে,
কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে একটি উত্তল লেন্স এমন একটি তলের মধ্যে ডুবানো হয়, একটি উত্তল লেন্স এমন একটি তরলের মধ্যে ডুবানো হয় যার প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্কের সমান। যার যেই জলের প্রতিসরাঙ্কটা, জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে সমান হয়, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কত হবে সেটা বার করতে হবে। তাহলে তরলের প্রতিসরাঙ্কটা কি লেন্সের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়ে গেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6। তাহলে কি করব, দেখো কোশ্চেনে কি বলেছে, লেন্সের যেটা কি লেন্সের প্রতিসরাঙ্ক মানে এল অফ এন, লেন্সের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি বলেছে, ইকুয়াল টু তরলের প্রতিসরাঙ্ক মানে লিকুইড এল অফ এন। ঠিক আছে, লেন্সের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু তরলের প্রতিসরাঙ্ক। যদি প্রতিসরাঙ্ক দুটো সমান হয়ে যায় তাহলে কি, প্রতিসরাঙ্ক সমান মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান, দুই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান। তাহলে দুই মাধ্যমে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান হয়ে যায় তাহলে এখানে আলোটা কি করবে, আলোটা একেবারেই বাঁকবে না, একেবারেই আলোটা কি করবে না, আলো বাঁকবে না। ঠিক আছে, আলো কখন বাঁকে, যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি থাকে তখন আলো বাঁকে। তাহলে এখানে লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর জলের ওয়াটার তো ডাব্লু, তাহলে জলের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেই দুটো কি হয়েছে, সেই দুটো ইকুয়াল হয়েছে, তাহলে আলো একেবারে বাঁকছে না। অর্থাৎ লেন্সের ক্ষমতা বা পাওয়ার থাকবে না আলো যদি না বাঁকে। অর্থাৎ কি হচ্ছে, তাহলে লেন্সের কোনো ক্ষমতা বা পাওয়ার থাকবে না। ঠিক আছে, লেন্সের কোনো ক্ষমতা বা পাওয়ার থাকবে না। তাহলে যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো সমান, তাহলে লেন্সের কোনো ক্ষমতা বা পাওয়ার থাকবে না। তাহলে লেন্সের পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু 1/f, পি ইজ ইকুয়াল টু 1/f। এবার পি ইজ ইকুয়াল টু 1/f, এবার পিটা যদি আমার জিরো হয়ে যায়, পাওয়ার একদম থাকবে না, যেহেতু লেন্স বাঁকছে না তাহলে পাওয়ারটা আমার থাকবে না, পাওয়ারটা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পাওয়ার যদি আমার শূন্য হয়ে যায় তাহলে শূন্য ইজ ইকুয়াল টু এফ 1/f, তাহলে এফ সমান সমান কত হয়ে যাচ্ছে, এফ ইজ ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে না। তার মানে কি, তার মানে ফোকাস দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, ইনফিনিটিতে চলে যাবে। ফোকাস দৈর্ঘ্য কত, ফোকাস দৈর্ঘ্য বিকাম ইনফিনিটি। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফর এ ম্যাটেরিয়াল ইজ, একটা ম্যাটেরিয়ালে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হয়, একটা ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর মান সবসময় হয় কত, ইনফাইনাইট, কে ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। ঠিক আছে, একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ম্যাটেরিয়ালের জন্য কত হচ্ছে, ইনফাইনাইট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মান। চলো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, টু মাসেস। কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, 1 গ্রাম ও 4 গ্রাম ভর বিশিষ্ট দুইটি বস্তু সমান গতিশক্তি নিয়ে চলছে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত। ক্লাস 9-10 অঙ্ক এগুলা, রৈখিক ভরবেগের অনুপাতটা বার করতে বলেছে। তো রৈখিক ভরবেগের অনুপাত কি করে বার করি, আমি করে ফেলি। দেখো তাহলে প্রশ্ন কি বলা আছে, 1 গ্রাম ও 4 গ্রাম ভরের দুটো বস্তুর গতিশক্তি কি বলেছে, সমান। কোথায় গেল এটা, গতিশক্তি সমান বলেছে, হ্যাঁ গতিশক্তি সমান। তাহলে গতিশক্তির সঙ্গে ভালো করে লক্ষ্য করবে, গতিশক্তির সঙ্গে কি জানি, গতিশক্তির সঙ্গে রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ ভরবেগের অনুপাত, ভরবেগের সম্পর্ক। গতিশক্তি কাইনেটিক এনার্জি, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। গতিশক্তির সঙ্গে রৈখিক ভরবেগের সম্পর্ক কি হয়, গতিশক্তির সঙ্গে রৈখিক ভরবেগের সম্পর্ক হয় কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, তাহলে এখানে এখানে পি যেহেতু কাইনেটিক এনার্জি বলে দিয়েছে সমান, যেহেতু কাইনেটিক এনার্জি বলেছে কত, কাইনেটিক এনার্জি বলে দিয়েছে সমান বলে দিয়েছে। ঠিক আছে, যদি যেহেতু কাইনেটিক এনার্জি সমান, তাহলে পিটা কাইনেটিক এনার্জি যেহেতু সমান তাহলে পিটা কি হচ্ছে বলতো, যেহেতু বলেছে কি কাইনেটিক এনার্জি সমান, তাহলে পিটা ডিরেক্টলি প্রপোর্শনাল কি, রুট ওভার অফ এম এর সঙ্গে। পিটা ডিরেক্টলি প্রপোর্শনাল কিসের সঙ্গে, পিটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার অফ এম এর সঙ্গে। ঠিক আছে, তাহলে পিটা ডিরেক্টলি প্রপোর্শনাল কিসের সঙ্গে হচ্ছে, রুট ওভার অফ এম এর সঙ্গে। হ্যাঁ, তাহলে এবার কথাটা হচ্ছে আমি বার করব। তাহলে এম এর মানটা কত দেওয়া আছে, M1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 গ্রাম, আর M2 এর মানটা কত দেওয়া আছে, M2 এর মানটা দেওয়া আছে 4 গ্রাম, 1 গ্রাম আর 4 গ্রাম। ঠিক আছে, তাহলে P1 is to P2 কত, P1 is to P2 root over of 1 is to root over of 4, root over of 1 is to 4, তাহলে root over of 1 is to 4 মানে কত, root over of 1 মানে হচ্ছে 1 আর root over of 4 মানে কত হচ্ছে 2, তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কত হচ্ছে 1 is to 2। ঠিক আছে,
এটা যদি না বুঝতে পারো এটাকে এইভাবে করতে পারো যে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে বুঝতে পারবে যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এবার বলেছে কাইনেটিক এনার্জিটা অলওয়েজ ইকুয়াল, টু তো কনস্ট্যান্ট, এবার কাইনেটিক এনার্জিও সমান, কাইনেটিক এনার্জিও সমান, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম, কাইনেটিক এনার্জি সমান বলে দিয়েছে মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল, আর দুই তো কনস্ট্যান্ট, দুই তো একটা সংখ্যা, তাহলে দুই বাদ, তাহলে রুট পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম, তাহলে পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এম, তাহলে পিটা কি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে হচ্ছে, রুট ওভার অফ এম এর সঙ্গে, এইভাবে করতে হবে, ওই জন্য আমি ডিরেক্ট লিখলাম পিটা কি হচ্ছে রুট ওভার অফ এম এর সঙ্গে কি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার অঙ্কটা করে দিলাম, করে দিয়ে উত্তর পেয়ে গেলাম কত 1:2। সঠিক উত্তর কত হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। চলো দেখো এই কোশ্চেন, এবার এবার কত নাম্বার কোশ্চেন বলেছে, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ কি বলেছে, এই কোশ্চেন একটা ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ কি বলেছে, বলছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হ্যাজ হাফ লাইফ পিরিয়ড ইজ এত ইয়ার, কত 1600 বছর, আফটার 6400 ইয়ার হোয়াট অ্যামাউন্ট উইল রিমেইন। এগুলা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর কোশ্চেন আসে এগুলা থেকে। এর আগের বার দেখলাম বিএসসি নার্সিং ও সেম কোশ্চেন করেছিল, ঠিক আছে, এরকমই কোশ্চেন বলেছে একটি তেজস্ক্রিয় পদার্থের হাফ লাইফটা দেওয়া আছে কত 1600 বছর, পদার্থটি 64 বছর পরে কি পরিমাণ থাকবে, পদার্থটি 64 বছর পরে কি পরিমাণ থাকবে। এটার একদম সহজ একখানা ফর্মুলা আছে, কি ফর্মুলা, এন ইজ ইকুয়াল টু কত বছরের দেওয়া আছে, কত বছর বার করতে বলেছে, যত বছরের বার করতে বলছে তত বছরটা উপরে বসবে, ঠিক আছে, যত বছর বার করতে বলেছে তত বছর উপরে বসাবো, 6400 ডিভাইডেড বাই যত বছরের দেওয়া আছে, কত বছরের দেওয়া আছে 1600 যেটা দেওয়া আছে, এই যে দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবো। এতে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবনকাল, হাফ লাইফটা 1600 বছর, ঠিক আছে, অর্ধ জীবনকালটা দেওয়া আছে 1600 বছর, তাই জন্য 1600 বছরটা আমরা বসাবো নিচে, আর যত বছরটা বার করতে বলেছে রিমেইনিং সেটা বসাবো আমরা উপরে। তাহলে এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কত হচ্ছে 4 16, 16 ইন্টু 4, 4 16 64। এন এর মানটা কত বার হয়ে গেল, এন এর মানটা বার হয়ে গেল, এন এর মানটা বার হয়ে গেল 4, এন এর মানটা 4। এবার যেহেতু আমাকে হাফ লাইফ বার করতে বলেছে, যেহেতু আমাকে হাফ লাইফ বার করতে বলেছে, হাফ লাইফ, তাহলে কি করব, হাফ টু দি পাওয়ার 4 করে দেবো, হাফ টু দি পাওয়ার 4 করে, সবসময় চাইবে, সবসময় এগুলো হাফ লাইফই বার করতে চাই, এত বছর দেয়া থাকে এত বছর হাফ লাইফ বার করতে বলে, ঠিক আছে, তাহলে যেটার বার করতে বলবে যত বছর সেটাকে লিখবো উপরে, যেটা দেওয়া আছে সেটা লিখবো নিচে, নিচে আমি এন এর মানটা বার করে নেবো, আর ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় হাফ টু দি পাওয়ার এন, হাফ লাইফ বার করার ফর্মুলা হাফ টু দি পাওয়ার এন, এটা এন এর মানটা বসিয়ে দিলাম, এন এর মানটা 4 বসে গেল। এবার তুমি ক্যালকুলেট করো, তাহলে 1/2, 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে সঠিক উত্তর কত হচ্ছে 1/16, সঠিক উত্তর হচ্ছে 1/16, ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর 1/16। চলো কোয়েশ্চেন নাম্বার দেখি 1/16 আছে, এই যে 1/16 অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে সমান্তরাল সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বাড়বে যদি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বাড়বে যদি কি হয় সেটা করতে হবে, ঠিক আছে, সমান্তরাল পাত ধারকের ধারক ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার দ্য ক্যাপাসিটি ইনক্রিজেস ইফ, আচ্ছা ক্যাপাসিটিটা কখন ইনক্রিজ করবে, দেখো ক্যাপাসিটির ফর্মুলা কি, ক্যাপাসিটারের সঙ্গে ইনক্রিজের একটা ফর্মুলা থাকে, ঠিক আছে, প্যারালাল ক্যাপাসিটার আর ক্যাপাসিটেন্স কখন বাড়বে, তাহলে প্যারালাল ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি হয়, সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি, এপসাইলন এ বাই ডি, এ হচ্ছে কি এরিয়া, এ হচ্ছে এরিয়া, ডি হচ্ছে কি ডিসটেন্স বিটুইন টু ক্যাপাসিটার, ডি হচ্ছে ডিসটেন্স বিটুইন টু ক্যাপাসিটার। এবার কথাটা হচ্ছে দেখো তো, যদি যদি ক্ষেত্রফলটা যদি আমার, তাহলে এখানে এখানে সি এর সঙ্গে এ এর রিলেশন কি, রিলেশন বিটুইন রিলেশন কত, রিলেশন সি এন্ড এ, সি এন্ড এর সঙ্গে রিলেশন কি, সিটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে হচ্ছে, এর সঙ্গে, আর সিটা সি এর সঙ্গে ডি এর রিলেশন কি, সিটা ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে হচ্ছে, ডি এর সঙ্গে, ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে হচ্ছে, ডি এর সঙ্গে। এবার কথাটা হচ্ছে ক্ষেত্রফলকে যদি আমি বাড়িয়ে দিই, ক্ষেত্রফল এরিয়া যদি আমার বেড়ে যায় তাহলে ক্যাপাসিটেন্সের মানটাও বেড়ে যাবে, ঠিক আছে, এরিয়া যদি আমার কমে যায় তাহলে ক্যাপাসিটেন্সের মানটাও কমে যাবে, এরিয়া আমার ডিসটেন্স, দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স যদি আমি বাড়িয়ে দিই তাহলে ক্যাপাসিটারের মানটা কত হয়ে যাবে, কমে যাবে, দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স যদি আমি কমিয়ে দিই তাহলে ক্যাপাসিটারের মানটা কি হয়ে যাবে, ক্যাপাসিটারের মানটা বেড়ে যাবে। তাহলে এরিয়ার সঙ্গে কিরকম ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এরিয়া বাড়লে ক্যাপাসিটি বাড়ছে, এরিয়া বাড়লে ক্যাপাসিটেন্স বাড়ছে, তাহলে কি এরিয়া অফ দ্য প্লেট ইজ ডিক্রিজেস, সামন্ত ইনক্রিজ, আচ্ছা বাড়ছে, বাড়ছে বলেছে, বাড়ছে, তাহলে বলেছে
ইন দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটি দ্য ক্যাপাসিটি ইনক্রিজেস, ক্যাপাসিটি বাড়বে কখন বাড়বে, তাহলে এরিয়া যখন বাড়বে ক্যাপাসিটি বাড়বে, তাহলে এরিয়া কোথায় আছে দেখো এখানে ডিসটেন্স বিটুইন টু প্লেট, আর ডিসটেন্সে কোনো গল্প হবে না, এরিয়া অফ দ্য প্লেট ইজ ইনক্রিজেস, সঠিক উত্তর হবে এটা, এরিয়া অফ দ্য প্লেট ইজ ইনক্রিজেস, অপশন নাম্বার সি। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি বলছে, এসআই ইউনিট অফ পারমিয়াবিলিটি অফ এ ফ্রি স্পেস, এসআই ইউনিট অফ পারমিয়াবিলিটি অফ এ ফ্রি স্পেস, খুব সহজ কোশ্চেন এগুলো, এসআই ইউনিট অফ এ পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এর এসআই ইউনিটটা কি, এর এসআই ইউনিট হচ্ছে সি স্কয়ার নিউটন নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, সি স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, বলেছে 20 সেমি ও 40 সেমি, 20 সেমি ও -40 সেমি ফোকাস দৈর্ঘ্যের দুটি লেন্স পরস্পরকে স্পর্শ করে আছে, অসীম দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্ব কত দূরে তৈরি হবে, অসীম দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্বটা কত দূরে তৈরি হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 এটা, হ্যাঁ। তাহলে 20 সেমি ও -40 সেমি ফোকাল দৈর্ঘ্য বিশিষ্ট দুটি লেন্স সংস্পর্শে রাখা আছে, অসীমে অবস্থিত বস্তুর প্রতিচ্ছবিটা কোথায় হবে সেই ডিসটেন্স আমাকে বার করতে বলেছে। তাহলে লেন্সের ফর্মুলা কি জানি আমি, 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। ঠিক আছে, তাহলে 1/f ফোকাস সেট ফর্মুলা, ঠিক আছে, 1/f1 ইজ ইকুয়াল প্লাস 1/f2। তাহলে এবার মানটা বসিয়ে দাও, তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1/f1 মানে কত আছে 20 প্লাস 1/f2 মানে কত আছে -40। এবার তুমি জাস্ট কি করবে, জাস্ট তুমি ক্যালকুলেশন করবে, তাহলে ক্যালকুলেশন করলে কত পাবে, তুমি ক্যালকুলেশন করো এটা, সেটা কত পাচ্ছ, তাহলে 1/f is equal to 1/20 minus of 1/40, 1/20 minus of কত 1/40, তাই না? তাহলে f is equal to কত পাচ্ছ তুমি, f is equal to পেয়ে যাচ্ছ তুমি 1/f, 1/f is equal to কত পাচ্ছ, 1/f is equal to পাচ্ছ তাহলে 1/40, তাহলে f is equal to কত পেয়ে যাচ্ছ, f is equal to পাচ্ছ তুমি 40 সেন্টিমিটার, 40 সেমি, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কত হবে, ওর ডিসটেন্সটা 40 সেমি। ঠিক আছে, দূরত্ব কত, তাহলে দূরত্ব হচ্ছে 40 সেমি, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, 10 সেন্টিমিটার ওয়েভলেন্থ করসপন্ডিং টু আ স্পেকট্রাম অফ, আচ্ছা 10 সেমি এর তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোন বর্ণালীর সঙ্গে সম্পর্কিত, আচ্ছা 10 সেমি ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কার সঙ্গে সম্পর্কিত, দেখো 10 সেমি বলেছে না, এটা প্রথমে মিটারে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ করা যাবে না অঙ্কটা। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, বলেছে 10 সেমি তরঙ্গের কোন তড়িৎচুম্বক তরঙ্গের সঙ্গে এটা সম্পর্কিত হচ্ছে 10 সেমিটা, তাই তো, তাহলে 10 সেন্টিমিটার মানে কত, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, 0.1 মিটার, 0.1 মিটার, এটা কি, এটা তো খুবই কম না, খুবই কম, তাহলে এটা কার জন্য হবে, খুবই কম, যখন যখন খুবই কম হবে সেটা কার জন্য হবে, সেটা হবে 0.1 মিটার মানে খুবই কম, এটা কি এখানে কি তোমার ইয়ে আছে, মাইক্রোওয়েভ আছে, এই যে মাইক্রোওয়েভ, তার সঠিক উত্তর হবে মাইক্রোওয়েভ, যেহেতু 0.1 খুব কম ইয়ের জন্য, খুব কম তরঙ্গ দৈর্ঘ্য কার হয়, মাইক্রোওয়েভের হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে ইন দ্য মিডল অফ ডিপ্লিশন লেয়ার, ইন দ্য মিডল অফ দ্য ডিপ্লিশন লেয়ার অফ এ রিভার্স বায়াস পিএন জাংশন, দা কি বলেছে, বিপরীত বায়াসের অবস্থায় একটি পিএন জাংশনের নিশেষিত স্তরের মধ্যবর্তী স্থানে কি হবে, মধ্যবর্তী স্থানে কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো হবে, না পোটেনশিয়াল ম্যাক্সিমাম হবে, না ইলেকট্রিক ফিল্ড ইজ ম্যাক্সিমাম হবে, না পোটেনশিয়ালটা জিরো হবে। মানে কোশ্চেনটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রিভার্স বায়াস দিলে ডিপ্লিশন লেয়ারটাতে মানে রিভার্স বায়াস যদি আমি দিয়ে দিই পিএন জাংশনে, ঠিক আছে, তখন ডিপ্লিশন লেয়ারের মাঝখানে কি সর্বাধিক হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এরকম পিএন জাংশন মানে এই সেমিকন্ডাক্টর থেকে একটা করে কোশ্চেন প্রত্যেকবারই থাকছে দেখছি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি করে করব, দেখো আমি যদি রিভার্স বায়াস যদি দিয়ে দিই তাহলে ডিপ্লিশন লেয়ারটা কি হয়ে যাবে বলো তো, ডিপ্লিশন লেয়ারটা চওড়া হয়ে যাবে, চওড়া অনেক। কোশ্চেন নাম্বার 14 আমি যদি এখানে যদি রিভার্স বায়াস দিয়ে দিই, এখানে যে পিএন জাংশনে পি আর এন টাইপ যে জাংশনটা, এখানে আমি যদি একখানে যদি রিভার্স বায়াস যদি আমি দিয়ে দিই, ঠিক আছে, এটা মাঝখানটা হচ্ছে ডিপ্লিশন লেয়ার, ঠিক আছে, পি আর এনে আমি যদি রিভার্স বায়াস আর বি যদি দিই, তখন এই যে ডিপ্লিশন লেয়ারটা কি হয়ে যাবে, ডিপ্লিশন লেয়ারটা অনেক চওড়া হয়ে যাবে, অনেক কি হয়ে যাবে, অনেক চওড়া হয়ে যাবে। ঠিক আছে, এটা পি এটা এন, ডিপ্লিশন লেয়ারটা এত বড় হয়ে যাবে, ডিপ্লিশন লেয়ার চওড়া হয়ে যাবে। ডিপ্লিশন লেয়ারটা যখন চওড়া হয়ে যাবে তখন সেখানে কি হয়ে যাবে, তখন সেখানে ইলেকট্রিক ফিল্ড সবচেয়ে বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে সবথেকে ম্যাক্সিমাম হবে।
ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম কোথায় আছে দেখো, ইলেকট্রিক ফিল্ড ইজ ম্যাক্সিমাম, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, বামার সিরিজ লাইন ইন হুইচ স্পেকট্রাম, বামার সিরিজে কোন বর্ণালীতে, বামার সিরিজে কোন বর্ণালীতে স্পেকট্রাম থাকে, ঠিক আছে। বামার সিরিজটা কোথায় আছে, লেমন সিরিজ, বামার সিরিজ হচ্ছে 2 তে, তাই না, বামার সিরিজ হচ্ছে 2, তাহলে এন এর মান যখন 2 হবে তখন সেটা হচ্ছে বামার সিরিজ। তাহলে বামার সিরিজের ইলেকট্রন সবসময় কি বামার সিরিজের ইলেকট্রনটা কি হয় বলো তো, বামার সিরিজের ইলেকট্রন সবসময় n = 2, n = 2 থেকে আসে। বামার সিরিজে কোশ্চেন নাম্বার 14 15, বামার সিরিজে বামার সিরিজে কি হচ্ছে, বামার সিরিজে ইলেকট্রনগুলো কোথা থেকে আসে না, ইলেকট্রনগুলো সবসময় n = 2 শক্তি স্তর থেকে আসে। তাহলে বামার সিরিজটা সবসময় কি হবে, ভিজিবল হবে, ভিজিবল। বামার সিরিজটা সবসময় কি হবে, ভিজিবল হবে। ভিজিবল অপশন আছে, হ্যাঁ, বামার সিরিজ সবসময় কি হবে, ভিজিবল হবে। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, কোশ্চেন নাম্বার 16টা কি বলেছে বলো। কোশ্চেন নাম্বার 16 বলেছে, when a force is parallel to the direction of the motion the body then work done of the body is, যখন বল ও বস্তুর গতির দিকের সমান্তরাল হয় তখন বস্তুর উপর কাজ করা হয়, তখন বস্তুর উপর কাজ করা হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দেখো এখানে তাহলে যখন কি বলেছে যখন বল ফোর্স ও বস্তুর গতির দিকে সমান্তরাল হয় তখন ওয়ার্ক ডানটা কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, এই ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি জানি, W = F S cos θ, F S cos θ। তাহলে যখন সমান্তরাল হচ্ছে মানে বলটা আমি এদিকে লাগাচ্ছি, বস্তুর সরণটা এসটাও এদিকে ঘটছে, তাহলে বল প্রয়োগের দিক আর সরণের দিক এদের মধ্যবর্তী যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা এখানে 0 ডিগ্রি, থিটা এখানে 0 ডিগ্রি। তাহলে থিটার মান যদি আমি 0 বসিয়ে দিই তাহলে W = Fs cos 0 ডিগ্রি, cos 0 মানে কত, cos 0 হচ্ছে sin 0 0 মানে cos 0 1, তাহলে W কি পাচ্ছি আমি, Fs, W পাচ্ছি আমি Fs। তাহলে এটা ওর কি ম্যাক্সিমাম মান মানে যখন বল প্রয়োগের দিক ও সরণের দিক একই দিকে ঘটে তখন যে তার ওয়ার্ক ডানটা কত হয়, তখন তার ওয়ার্ক ডানটা হচ্ছে ম্যাক্সিমাম। যদি একে অপরের 90 তে ঘটতো মানে বলটা আমি এদিকে প্রয়োগ করছি, ঠিক আছে, সরি, বস্তুটা আমি কোথায় না, বস্তুটা তোমার বল প্রয়োগের দিক ও সরণের দিক মানে বল আমি প্রয়োগ করছি তোমার নিচে, বলটা প্রয়োগ করছি নিচে আর বস্তুটা সরণ করছে এইদিকে। যদি এরকম যদি হতো মানে বল প্রয়োগের দিক আর সরণের দিকের মধ্যবর্তী কোণ যদি হইতো 90 ডিগ্রি, থিটার মান যদি আমার কাছে হতো 90 ডিগ্রি, তখন তো এখানে বসতো cos 90, তখন বসতো cos 90, cos 90 মানে কত, cos 90 মানে 0, তাহলে W সমান কত হয়ে যেত, ওয়ার্ক ডানটা 0 হয়ে যেত, ওটা তো মিনিমাম ওয়ার্ক ডান, ঠিক আছে, মানে কোনো ওয়ার্ক ডানই হতো না, ওয়ার্ক ডানটা কত হতো, 0 হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে Fs মানে ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম কোথায় আছে দেখো, মিনিমাম না ম্যাক্সিমাম, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 17 কি বলছে, ইন বোর মডেল ইলেকট্রন আর রিভলভিং ইন এ সার্কুলার অরবিটস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস কল্ড অ্যাস। আচ্ছা, কি বলে তখন, ঠিক আছে, স্টেশনারি অরবিট মানে বোরের মডেল অনুসারে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস চারিদিকে যে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান হয় তাহা ড্যাশ হিসাবে পরিচিত। স্টেশনারি অরবিট, স্টেশনারি অরবিট অবশ্যই স্টেশনারি অরবিট, ঠিক আছে। তারপর কি বলছে, নন রেডিয়েটিং অরবিট, অবশ্যই নন রেডিয়েটিং হবে এটা। তারপর কি বলেছে, তারপর বলেছে বোরস অরবিট, এটাকে বোর অরবিট নামও, এটাই তো আবার বোর অরবিট, মানে এখানে হবে সঠিক উত্তর হবে অল অ্যাবভ দিস। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে অল অ্যাবভ দিস। এই কক্ষপথগুলোকে, ওই যে কক্ষপথগুলোকে যে বৃত্তাকার পথে যে ঘুরছে ইলেকট্রনটা, ওর যে কক্ষপথগুলোকে কি বলা হয়, স্টেশনারি অরবিটও বলা হয়, কক্ষপথগুলোকে নন রেডিয়েটিং অরবিটও বলা হয়, কক্ষপথগুলোকে বোরের অরবিটও বলা হয়, ঠিক আছে, বোর মডেল অনুসারে। এটা সঠিক উত্তর হবে কি হবে, অল অফ দিস, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার সরি 18, কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, দ্য ওয়েভ ইউজ বাই আর্টিফিশিয়াল স্যাটেলাইট, আচ্ছা, দ্য ওয়েভ ইউজ বাই আর্টিফিশিয়াল স্যাটেলাইট ফর কমিউনিকেশন ইজ, যোগাযোগের জন্য কৃত্রিম উপগ্রহ ব্যবহারের মানে ব্যবহৃত তরঙ্গ কোনটা, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, রেডিও ওয়েভ না এক্স রে। ভালো করে শুনবে প্রথমে, স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য আমরা কি করি, মানে ওই যে আর্টিফিশিয়াল কি স্যাটেলাইট কমিউনিকেশন, তাই না, স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য আমরা সবসময় মাইক্রোওয়েভ ব্যবহার করি, কেন, কারণ এরা বায়ুমণ্ডল ভেদ করে সহজেই চলতে পারে, মাইক্রোওয়েভটা কি করতে পারে, বায়ুমণ্ডল ভেদ করে সহজেই চলতে পারে আর বেশি তথ্য বহন করতে পারে, ফলত আমরা কি ব্যবহার করি, মাইক্রোওয়েভ ব্যবহার করি, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে মাইক্রোওয়েভ। এটা জেনারেল নলেজের মধ্যে পড়ছে কোশ্চেনগুলো মনে হচ্ছে।
যাই হোক, কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, যদি একটি যদি একটি একক ধনাত্মক চার্জকে একটি সমকক্ষ পৃষ্ঠের অপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাওয়া হয় তবে কি হবে। আচ্ছা, যদি একটি একক ধনাত্মক চার্জকে, মানে একক ধনাত্মক বলে 1 ইউনিট টেস্ট চার্জের কথা বলা হয়েছে, ধনাত্মক চার্জকে একটি সমকক্ষ পৃষ্ঠের অপর থেকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাচ্ছি আমি, তখন নিয়ে যাওয়া হয় তখন কি হবে, ঠিক আছে। তখন ওয়ার্ক ডানের কি পরিবর্তন হবে সেটা আমাকে বার করতে বলেছে। কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 19। ভালো করে শুনবে প্রথমে, এই কোশ্চেনটা আমি সেদিন মনে সলভ করালাম কাদের একখানা। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলছে, একটি একক ধনাত্মক চার্জকে একটি সমকক্ষক, মানে কি বলেছে, ইফ আ ইউনিট পজিটিভ চার্জ taken from a one unit to another unit and equipotential surface, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা এই কোশ্চেনের। কি বলেছে, ইকুইপোটেনশিয়াল সারফেস, দেন কি হবে, দেন ওয়ার্ক ডানটা কি হবে। ইকুইপোটেনশিয়াল সারফেসে কি হয়, ইকুইপোটেনশিয়াল সারফেসে কি হয় সবসময় মাথায় রাখবে। ইকুইপোটেনশিয়াল সারফেস কি, ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কি, ওয়ার্ক ডান অফ, ওয়ার্ক ডান সমান সমান আমি কি জানি, কিউ ইন্টু ডেল্টা ভি, কিউ ইন্টু ডেল্টা ভি। কিন্তু যখন সারফেসটা হয়ে যাচ্ছে আমার ইকুইপোটেনশিয়াল, যেখানে ইকুইপোটেনশিয়াল মানে যেখানে পোটেনশিয়াল সব জায়গাতে কি হবে, ইকুয়াল হবে, যেখানে পোটেনশিয়ালটা সারফেসের সব জায়গাতে পোটেনশিয়ালটা ইকুয়াল হয়ে যাবে, এটাকে বলে ইকুইপোটেনশিয়াল সারফেস। এইরকম ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে ডেল্টা ভিটা অলওয়েজ জিরো, ডেল্টা ভিটা কি হবে, অলওয়েজ জিরো। তাহলে কিউ ভিটা, ডেল্টা ভিটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু জিরো মানে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, ওয়ার্ক ডানটা অলওয়েজ কি হবে, ওয়ার্ক ডানটা হয়ে যাবে জিরো, ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাবে। দেখো তো ওয়ার্ক ডান জিরো আছে এখানে, ওয়ার্ক ডান ইজ কনস্ট্যান্ট, নো ওয়ার্ক ডান ইজ ডান, নো ওয়ার্ক ডান ইজ ডান, হ্যাঁ এইটাই হবে অপশন নাম্বার ডি, নো ওয়ার্ক ডান ইজ ডান। চলো কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকে ড্যাশ দ্বারা, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকে, ইলেকট্রন ইন দ্য অ্যাটমস আর হেল্ড টু দ্য নিউক্লিয়াস বাই। আচ্ছা, তার মানে হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের সাথে কি দিয়ে আবদ্ধ থাকে সেটা বার করতে বলেছে। ফোর্সটা মনে হয় বলতে চাইছে নাকি, হ্যাঁ কুলম্ব, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ যে থাকছে, পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে যে আবদ্ধ হয়ে থাকছে সেটা কোন ফোর্স দ্বারা আবদ্ধ হয়ে থাকছে, ঠিক আছে, সেটা কোন ফোর্স দ্বারা আবদ্ধ হয়ে থাকছে। কোশ্চিন নাম্বার 20টা একটু গোলমাল আছে নাকি, দাঁড়াও একটু আমি ভালো করে বলতে দেবো। পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকে কোন ফোর্স দিয়ে, পরমাণুর মধ্যে বলেছি না, পরমাণুর মধ্যে তো এটা তোমার মনে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তো একখানা হওয়ার কথা ছিল। কি বলেছে, একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন, আচ্ছা আচ্ছা ইলেকট্রন গুলোর কথা বলেছি, ইলেকট্রন গুলো নিউক্লিয়াস দ্বারা কি হিসাবে আবদ্ধ থাকে, এটা একটু অঙ্কের মাধ্যমে যদি আমি করি। দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কি পাই, আচ্ছা এটা আমি করার চেষ্টা করি প্রথমে, দেখো যদি মিলে যায় তাহলে খুবই ভালো। আচ্ছা একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কি পাই, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে আমার কাছে থাকে প্রোটন যার চার্জ হচ্ছে পজিটিভ, আর থাকে কি, আর থাকে নিউট্রন, তাই না, আর থাকে নিউট্রন যার কোনো চার্জ নেই, এটা নিউট্রাল চার্জ, ঠিক আছে। ইলেকট্রন আর বলেছে ইলেকট্রনটা কিভাবে আবদ্ধ থাকছে, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাই তো, বা ঋণাত্মক। তাহলে কি একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা, এই পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো কি দ্বারা আবদ্ধ থাকে, ডেফিনেটলি কুলম্ব ফোর্স দ্বারা। কুলম্ব ফোর্স কি অপশনে আছে, কুলম্ব ফোর্স, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে কি কুলম্ব ফোর্স দ্বারা আবদ্ধ থাকে। কেন, কারণ কুলম্ব ফোর্সেও তো আমি জানতাম যে যদি আমার কাছে এখানে চার্জ যদি থাকতো, এখানে যদি থাকতো আমার Q1 চার্জ, এখানে যদি থাকতো আমার Q2 চার্জ, তখন কুলম্ব ফোর্সের মধ্যে, কুলম্ব ফোর্সের মধ্যে কুলম্ব ফোর্সের মধ্যে কি হতো, কুলম্ব ফোর্সের সূত্রটা কি ছিল আমার, F ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যদি এদের মধ্যে ডিস্টেন্স হতো আর। এবার কথাটা হচ্ছে, একটা বলছে নিউট্রনে কি থাকছে, নিউট্রনে থাকছে প্রোটন, আর ইলেকট্রন থাকছে কি, প্রোটন যার চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাই না। তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কার জন্য কাজ করে, কুলম্বস ল মানে মেনে চলে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা আছে এই ফোর্সটা কি ল মেনে চলে, এই ফোর্সটা সবসময় কুলম্ব ল মেনে চলে, ঠিক আছে, এই ফোর্সটা কুলম্বস ল মেনে চলে সবসময়। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে কুলম্বস ল, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে কুলম্বস ল। ওকে, আজকের ক্লাস এইটুকুই। নেক্সট আমরা সলিউশন করব 2022 সালের কোশ্চেনের, আমরা সলিউশনটা দেখব, ঠিক আছে।